নিরাপত্তা দেখলেন? কেমন নিরাপত্তা দেখলেন? থরথর থরথর করে কাঁপছে চোর মমতা। নিরাপত্তা দেখলেন? কেমন নিরাপত্তা দেখলেন? থরথর থরথর করে কাঁপছে চোর মমতা। আজকে একটা বিরাট বড় দিন। আপনারা সকলেই জানেন যে একটা পশ্চিমবঙ্গ ঐতিহাসিক দিনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তা নিয়ে তথ্য আপনাদের সামনে পরে জানাচ্ছি, কিন্তু আপনাদের প্রথমে আজকে যেটা বলে শুরু করব যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা খেলাটা আরো একবার পরিষ্কার হয়ে গেল এবং তার সেই চেনা নোংরা রাজনীতিটা একেবারেই প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে শিখে গিয়েছে। আজকেই আপনাদের সামনে দু তিনটে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব চেনা এবং খুব নোংরা রাজনীতির পরিচয় আপনাদের দেব এবং সেই কারণেই বোধহয় এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন সম্পর্কে পশ্চিমবঙ্গবাসী এতটা রেগে রয়েছে বা এতটা ক্ষেপে রয়েছে যে আরজি করের কাণ্ড নিয়ে গোটা রাজ্যবাসী সিদ্ধান্ত নিয়েছে রাস্তায় নামাটা জরুরি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিনও ক্ষমতায় রাখা মানে আমাদের ভবিষ্যৎকে পায়ে কুড়ুল মেরে দেওয়া। কিভাবে রাজনীতিতে টিকে থাকার স্বার্থে শুধুমাত্র ওই অন্যায় অবিচার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়ে গিয়েছে, আজকেই আপনাদের সামনে জল জ্যান্ত তার বেশ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেবো। আপনি তৃণমূল কংগ্রেসের সমর্থক হলেও সেগুলোকে ডিনাই করতে পারবেন না। প্রথমেই আপনাদের যেটা বলতে চাইবো, আপনাদের কি মনে রয়েছে আপনাদের সামনে আমি খবরও করেছিলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন এই কয়েকদিন আগে, সম্ভবত 22শে আগস্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছিলেন যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার হোক এবং দোষীদের ফাঁসি হোক, কড়া শাস্তি হোক, এই সমস্ত বক্তব্য লিখেছিলেন। এবং অভিষেকের টুইট করার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একই ধরনের বক্তব্য লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দিয়েছিলেন। আপনাদের মনে রয়েছে নিশ্চিতভাবে যে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এবং কেন্দ্র সেটার জবাব দিয়েছে। সেই জবাবটা শুনলে বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পরিচিত নোংরা রাজনীতির খেলা, যেটা একেবারে পশ্চিমবঙ্গকে তলানিতে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের ছোট করে মনে করিয়ে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায় কি লিখেছিলেন। গত 22শে আগস্ট প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ধর্ষণ নিয়ে কড়া আইন আনার আর্জি জানিয়েছিলেন তিনি দাবি করেছিলেন চিঠিতে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই ধরনের ঘটনার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করতে হবে। ঘটনা ঘটার 15 দিনের মধ্যে বিচার শেষ করারও দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী এবং সে নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। এবার খুব স্বাভাবিকভাবেই আমরা সেই দিন থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলাম যে আনন্দবাজার পত্রিকা হঠাৎ করে কিছু একটা লিখলো, তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে দিল আর মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়ে দিল। আমরা প্রশ্ন করেছিলাম আনন্দবাজার পত্রিকা কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরু নাকি উল্টোটা। কিন্তু আজকে আপনাদের দেখাবো যে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর দপ্তর থেকে যে চিঠিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতাটা আরো একবার স্পষ্ট হয়ে গিয়েছে। আপনারা শুনলে লজ্জা পাবেন যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর শাসনে আমরা রয়েছি। 22শে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় যা চিঠি লিখেছিলেন তার উত্তরে 25শে আগস্ট কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা একটা চিঠি লিখেছেন। সেই চিঠিতে কি রয়েছে আপনাদের জানাই। কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন ধর্ষণ এবং পক্সো মামলায় বিচার প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয় সেই জন্য 2019 সালের অক্টোবর ফাস্ট ট্র্যাক কোর্টে প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের 30শে জুন পর্যন্ত 30টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 752টি ফাস্ট ট্র্যাক কোর্ট কার্যকর করা হয়েছে। তার মধ্যে 409টি কোর্ট শুধু পক্সো মামলার বিচার হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য 123টি ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন করা হয়েছিল প্রথমে, যার মধ্যে শুধুমাত্র 20টি ছিল পক্সো মামলার দ্রুত বিচারের জন্য। এবার ভেবে দেখুন, চিঠিতে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী দাবি করছেন যে 2023 সালের জুন মাসের মাঝামাঝি পর্যন্ত পশ্চিমবঙ্গে একটিও ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করা হয়নি। যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুন চিঠি লিখে বলছেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করা হোক, কেন্দ্র অনুমোদন দেওয়া সত্ত্বেও 2019-এ কেন্দ্র অনুমোদন দেওয়া সত্ত্বেও 2023 সাল পর্যন্ত একটিও ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করেনি আমাদের এই রাজ্য সরকার। এবং মাথায় রাখবেন যে কেন্দ্রীয় মন্ত্রী মনে করিয়ে দিয়েছেন যে এই ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করার বিষয়ে এটা রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হয়। অনুমোদন কেন্দ্রীয় সরকার দেয় কিন্তু রাজ্য সরকারকে কিন্তু দায়িত্ব নিতে হয়। তাই 2019 সালে কিন্তু এই ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন দিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সে পথে না হেঁটে নরেন্দ্র মোদীকে চিঠি লিখছেন সাধারণ মানুষের চোখে ভুল তথ্য দেওয়ার জন্য
যে আপনারা ফাস্ট ট্র্যাকের মাধ্যমে দ্রুত বিচার করুন, অথচ কেন্দ্রীয় সরকার 2023 সালে অনুমোদন দেওয়ার পরেও 123টি ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন দেওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্তত 2023 সালের জুন পর্যন্ত একটিও ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করেননি। এরপরে শুনুন গল্পটা। এরপরে লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনা করা হয়। রাজ্যের জন্য 17টি ফাস্ট ট্র্যাক কোর্টের শেষমেশ অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। 17টি ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন দেওয়া হয়েছিল এবং এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে একটু সংখ্যাটা ভেবে দেখুন, 48,600টি ধর্ষণ ও পক্সো মামলার বিচার ঝুলে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। বুঝতে পারছেন, এই একটা আরজিকর কাণ্ড নিয়ে আমরা এরকম মাথা ঘামাচ্ছি। ভাবুন এরকম কত হাজার পরিবার রয়েছে। 48,600টি এই ধরনের ধর্ষণ ও পক্সো কেস ঝুলে রয়েছে এবং কেন্দ্রীয় সরকার 17টি অনুমোদন দেওয়া সত্ত্বেও এই রাজ্য সরকার 11টি কোর্ট চালু করতে পারেনি। ভাবুন, আমাদের এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন এতটাই অযোগ্য যে কেন্দ্রীয় সরকার পুনর্বিবেচনা করার পর 17টি ফাস্ট ট্র্যাক কোর্টের যে অনুমোদন দেওয়া হয়েছিল তার মধ্যে 11টিই তারা চালু করতে পারেননি। অথচ মুখ্যমন্ত্রীর দ্বিচারিতাটা দেখুন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারেই মেল করে লিখলেন এবং সেইটা আনন্দবাজার সহ বিভিন্ন পত্রিকা ছাপিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মহৎ। দোষীদের সাজা নিশ্চিত করার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছে ফাস্ট ট্র্যাক কোর্টের আবেদন জানিয়েছেন। যদিও সেই ফাস্ট ট্র্যাক কোর্টের আবেদন অনেক কাল আগেই কেন্দ্রীয় সরকার মঞ্জুর করে রেখেছেন, আমাদের এই অযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন সেই ফাস্ট ট্র্যাক কোর্টগুলো যতগুলো অনুমোদন দেওয়া হয়েছিল সেগুলো তারা গঠনই করতে পারেননি বা হয়তো বা গঠন করতে চাননি। শুধু তাই নয়, আপনারা অবাক হয়ে যাবেন আরও একটি কথা সেখানে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন যে বারবার পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করা হয়েছিল যে রাজ্যে মহিলা ও শিশুদের জন্য হেল্পলাইন নাম্বার চালু করুন। বারবার বলা সত্ত্বেও মহিলা এবং শিশুদের জন্য হেল্প নম্বর চালু করেনি এই রাজ্য সরকার। বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আপনারা বিচার পাবেন। কেন্দ্রীয় সরকার জানাচ্ছে অনুমোদন অনেক আগে থেকে দেওয়া সত্ত্বেও এই রাজ্য সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করতে পারেনি বা হয়তো গঠন করতে চায়নি। 48,600টি ধর্ষণের মতো কেস ঝুলে রয়েছে। এমনকি রাজ্যে মহিলা ও শিশুদের জন্য যে ন্যূনতম হেল্পলাইন নাম্বারটা চালু করতে বলা হয়েছিল সেটি পর্যন্ত এখনো রাজ্য সরকার চালু করেনি। এরপরে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতাটা কি আপনাদের সামনে প্রকট হলো যে একদিকে মেল করে বলছেন ফাস্ট ট্র্যাক গঠন করে এইভাবে শাস্তি দিন, আর কেন্দ্রীয় মন্ত্রী উত্তর দিয়ে বলছেন এর তো অনুমোদন আপনাদের অনেকদিন আগেই দিয়েছিলাম, আপনারাই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেননি। এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা, মানুষকে সম্পূর্ণ ভুল বোঝানো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝান এবং তাদের যারা সাগরেদরা রয়েছেন তারা সোশ্যাল মিডিয়াতে একেবারে সেই খবরগুলো সাধারণ মানুষকে খাওয়ানোর চেষ্টা করেন। আর পশ্চিমবঙ্গের কিছু মানুষ এর শিকার হয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে কার্যত নিজের পায়ের মধ্যেই কুডুল মেরেছেন। এই যে এখনো পর্যন্ত 48,600টি ধর্ষণ এবং পক্সো মামলার বিচার ঝুলে রয়েছে, তাদের মধ্যে হয়তো অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছিলেন একদিন, আর আজকে তারা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ধর্ষণের মতো গর্হিত অপরাধেরও শাস্তি পাওয়া যায় না। তারা এখন বুঝতে পারছেন যে কি ভুল তারা করেছিলেন। তাই পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ যে ঘটনা পরিবারের মধ্যে ঘটবে, তারপরে আপনাদের সম্মিত ফিরবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কতটা অসাধারণ প্রশাসন, এইটাতে অন্তত যাওয়ার প্রয়োজন নেই। তাই আজকে যে নবান্ন অভিযান রয়েছে, এই নবান্ন অভিযানের সাফল্য আমরা কামনা করছি এবং নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না পর্যন্ত ক্ষমতাচ্যুত করা যাচ্ছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ একেবারেই দুর্গতির মধ্যে রয়েছে, তাদের সমস্ত দিক থেকে কিন্তু ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে। এটা গেল প্রথম। আসুন, আপনাদের কিন্তু পর্ব আজকে একটু দীর্ঘ হবে, আশা করি আপনারা মন দিয়ে শুনবেন, সেই ধৈর্যটা হয়তো রাখবেন। যে দেখুন, নবান্ন অভিযানের আগের দিনই বেশ কিছু কিছু ঘটনা ঘটে গেল। আপনারা জানেন একটা ভাইরাল ভিডিও প্রকাশ করা হলো এবং পুলিশও সেই ভাইরাল ভিডিও একেবারে সামনে নিয়ে আসলেন। কি বলা হলো সেই ভাইরাল ভিডিওতে? যে নবান্ন অভিযানে নাকি লাশ চাই, এমনটাই বলেছে বাবুল গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়, এবং আরো একজনের নাম নাকি বিপ্লব মাল। এইরকমই নাকি শোনা যাচ্ছে। আপনারা সকলেই মিডিয়ার দৌলতে শুনে নিয়েছেন। ঠিক নবান্ন অভিযান যেদিন হবে তার আগের দিন আরো একটা ভাইরাল ভিডিও, অনেকটা যেমন সেই গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিওটা প্রকাশ্যে এনে গোটা তৃণমূল কংগ্রেস বলতে শুরু করেছিল যে সন্দেশখালীতে কিছুই ঘটেনি, সন্দেশখালীর গোটা ঘটনা মিথ্যে। ঠিক যেন সেই রকম কায়দায় যে বিজেপির কোন এক মণ্ডল সভাপতি তার ব্যক্তিগত কি অভিমত প্রকাশ করলেন এবং সেটা গোপন ক্যামেরায় ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে এটা নাকি গোটা বিজেপির মত,
এবং এটা নাকি ছাত্র আন্দোলনের মত। এইভাবেই কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের পেটুয়াদের তরফ থেকে একেবারেই খবর ছাপিয়ে দেওয়া হচ্ছে যে এটাই কিন্তু আসলে হতে চলেছে। আসুন আপনাদের ভাইরাল ভিডিওটা নিশ্চিতভাবে শোনাতে চাইবো, শুনুন আপনারা। এই যে 27 তারিখ যে আন্দোলনটা এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কিছু। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংবাদ ছেলে, সংবাদ থেকে সংগ্রহ করে আসা, বডি যদি না পড়ে রাজনীতি হবে না। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না, বডি পড়তে হবে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সেদিন 27 তারিখ। ওইটা না হলে ঘোরার চান্স নেই। না না, কি হবে? সুপ্রিম কোর্ট হাত দিয়েছে দাদা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জন্য না করতে হলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? পরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটা এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনের গুলি করেছিল, মনে পড়ছে? একদম। শুনলেন বন্ধুরা, আশা করি আপনারা মন দিয়ে শুনেছেন। এখানে আমার প্রথম প্রশ্ন, যাকে মুখটা দেখা যাচ্ছে, যাদের দুজনের মুখ দেখা গেল, তাদের বাইরেও কিন্তু দুজন কথা বলছেন। জানি না তারা অ্যারেস্ট হয়েছেন কিনা। আপনারা একটু যদি খেয়াল করে দেখেন যে প্রথমে যে ব্যক্তি বলছিলেন যে এমন পরিস্থিতি হবে যে রবার্ট বুলেট চালাবে পুলিশ, অপরদিকে যাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না, সম্ভবত যিনি কনস্পায়ার করে হয়তো ভিডিওটা তৈরি করেছেন, যে আমিও সংঘ করা লোক, লাশ দু একটা পড়বেই, লাশ দু একটা না পড়লে কি রাজনীতি হবে? তখন যাকে ক্যামেরায় দেখা যাচ্ছে সেও সম্মতি প্রকাশ করে বলছেন হ্যাঁ লাশ দু একটা পড়বে। অর্থাৎ যাকে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, লাশের কথা প্রথমে কিন্তু সেই বলেছিল। জানি না তার কি পরিচয়, তাকে গ্রেফতার করা হয়েছে কিনা, নাকি সেই কনস্পিরেটর। আমরা কিন্তু এই রাজ্য সরকারের বা তৃণমূল কংগ্রেসের নোংরা খেলাটা অনেকেই জেনে গিয়েছি। আপনারা খুব ভালোভাবেই জানেন যে সন্দেশখালীর কি ঘটনা ঘটেছিল। এখন আর কিন্তু কেউ ভোট মিটে যাওয়ার পর ওই গঙ্গাধর কয়ালকে নিয়ে না মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ কথা বলেন, তার শাস্তিরও আর কেউ দাবি করেন না। তার কারণ হচ্ছে প্রয়োজন নেই, ভোটের খেলা হয়ে গিয়েছে। এরপরে যদি আপনারা খেয়াল করেন, কিছুদিন আগে যে ডার্বি ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল, সেই ডার্বি ম্যাচটা যদি আপনারা খেয়াল করে দেখেন, সেখানেও দেখতে পারবেন যে পুলিশের তরফ থেকে একটা অডিও কল শুনিয়ে বলা হয়েছিল যে আমাদের কাছে কিছু অডিও কল রয়েছে, এরা ঝামেলা করতে পারে। অর্থাৎ যখনই কোনো আন্দোলন জমাট বাঁধে, যখনই এই রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে মানুষের জনমত সৃষ্টি হয়, তখনই পুলিশের তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে একটা ভাইরাল ভিডিও কল, একটা ভাইরাল অডিও কল প্রকাশ্যে আমাদের সামনে নিয়ে আসা হয় এবং সেটা দিয়ে বলা হয় যে এটা পুরোপুরি চক্রান্ত, এর মধ্যে কোনো রকমেরই দাবি দাওয়া কিছু নেই। এবং পর্বটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে বলে আরো কিছু বলার ছিল, আপনাদের সামনে বলতে পারবো না। আরো একটা ছোট্ট ঘটনা মেনশন করে আজকের পর্ব শেষ করব, যেটা গতকাল আরো একটা ভাইরাল ভিডিও কিন্তু প্রকাশ্যে এসেছে। রাজ্য পুলিশ প্রশাসন একেবারে সাংবাদিক বৈঠক করে এই যে কোন বিজেপির মন্ডল সভাপতি কি বলল, তার ব্যক্তিগত অভিমতের কথা বলছেন। তিনি নিজেই বলছেন যে আমার মনে হয়, এইভাবে তিনি বলছেন, অথচ সেটাকে সত্যি ধরে গোটা পরিকল্পনাটা একেবারেই হিংসাত্মক বলে দাবি করে দিচ্ছে গোটা রাজ্য পুলিশ। তখন আবার দেখুন যে কাণ্ড নিয়ে এই নবান্ন অভিযানের ডাক, আরজি করের সেই মর্মান্তিক ঘটনা, সেই ঘটনায় যেখানে সেমিনার রুমের মধ্যে এই ভয়ানক কাণ্ড ঘটে গেল, সেখানে যে ফুটেজটা সামনে এসেছে আপনারা দেখেছেন, সেই ফুটেজে দেখা যাচ্ছে একাধিক সেই সময় মৃত্যুর পর একাধিক
আরজি করের মধ্যের লোকজন, এমনকি আইনজীবীরা পর্যন্ত, এমনকি বাইরের লোকজনদের দেখা যাচ্ছে যে তারা সেমিনার হলের মধ্যে ভিড় করে বসে রয়েছেন। পুলিশের উপস্থিতিতে পুলিশ তাদের সরাচ্ছে না। রাজ্য প্রশাসনের ডিসি নর্থ এসে একেবারে জাস্টিফিকেশন দিয়েছেন, বলছেন যে একটা সেমিনার রুমের মধ্যে 40 ফুটকে তারা কর্ডন করে দিয়েছিলেন, বাকি 11 ফুটের মধ্যে এই ভিডিওটা যেটা দেখা যাচ্ছে সেটা নাকি 11 ফুটের মধ্যে। ভাবতে পারেন কতটা অযোগ্য প্রশাসন আমাদের, যে একটা প্লেস অফ অকারেন্স, একটা রুমের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে পুরো রুমটাকে যখন সিল করে দেওয়া উচিত, যখন এই ধরনের ভিডিওটা প্রকাশ্যে চলে এলো তখন পুলিশ প্রশাসন কিভাবে সাফাই দিচ্ছে যে 40 ফুট নাকি তারা কর্ডন করে রেখেছিল আর 11 ফুটের মধ্যে জমায়েত হয়েছে, তার প্রমাণও কিন্তু পুলিশ প্রশাসন আমাদের সামনে দিতে পারেনি। যে 40 ফুট তারা কর্ডন করে রেখে দিয়েছিল, প্রথমত এর কোনো ছবি বা প্রমাণ পুলিশ দিতে পারেনি। আর দ্বিতীয়ত হচ্ছে ওই সেমিনার রুমে ঢোকা এবং বেরোনোর রাস্তা নাকি একটাই, অর্থাৎ আততায়ীরা যারা সেদিনকে খুন এবং ধর্ষণ করে চলে গিয়েছিলেন তারা যে পথ দিয়ে হেঁটে ঢুকেছিলেন সেই পথ দিয়েই কিন্তু এই সমস্ত মানুষজনগুলো হেঁটে ঢুকে প্রচুর এভিডেন্স ট্যাম্পার করে দিয়েছেন, এটা পুলিশ নিজেই প্রমাণ করে দিল। এরপরেও রাজ্য পুলিশের বিরুদ্ধে পদত্যাগ মানুষ দাবি করবেন না? এই অযোগ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মানুষ সোচ্চার হবেন না? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষ পথে নামবেন না বলছেন? আসুন সেই ভাইরাল ভিডিওটা আপনারা দেখুন, হয়তো অন্য কোনো পর্বে আরো ডিটেলে বিশ্লেষণ করব। দেখুন। দেখলেন বন্ধুরা, এই যখন ঘটনা, রাজ্য পুলিশ প্রশাসন যখন কমপ্লিটলি ব্যর্থ, বিরোধীরা বলছেন ব্যর্থ না, এরা একেবারে ইচ্ছাকৃতভাবে এই সমস্ত ঘটনা ঘটানোর চেষ্টা করেছেন, তখন পুলিশ প্রশাসনের ওপর সত্যি কি পশ্চিমবঙ্গের মানুষের ভরসা রয়েছে? তাই নবান্ন আন্দোলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিপিএম এর মতো অনেকেই রয়েছেন এই নবান্ন আন্দোলনটাকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার চেষ্টা করছেন। আমার মনে হয় সিপিএম এর মতো মানসিকতা পশ্চিমবঙ্গের মানুষের নেই। সেই কারণে একযোগে এই নবান্ন আন্দোলনের সাকসেসের মধ্যে দিয়ে একদিকে যেমন সিপিএম কে যোগ্য জবাব দেওয়া যাবে, ঠিক অন্যদিকে আবার এই রাজ্য প্রশাসনকে একেবারে যোগ্য জবাব দেবে পশ্চিমবঙ্গের মানুষ, এটাই বিশ্বাস করি। কি বলছেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।